আমরা আজকে শুরু করি। তো আপনাদের গতদিন যে বিষয়গুলো বলছিলাম, আমাদের যে এই জায়গাগুলো একটু দেখা দরকার সেটা হচ্ছে প্যারামিটার টিউনিং। বিশেষ করে আমরা যে ক্লাসিফিকেশন এবং রিগ্রেশন অ্যালগোরিদম গুলো আমরা কয়েকটা দেখেছি, তো সেইগুলোর ভেতরে কিছুটা দেখা দরকার। অন্তত আমরা যেন প্যারামিটার টিউনটা করলে কি ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে একটু বুঝতে পারি, তাহলে কিছুটা সুবিধা হয়। একেবারে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন না দেখলেও আমরা থিমটা অন্তত বোঝা, যেমন কেন এর ক্ষেত্রে মোটামুটি আমরা বুঝছি। তারপরে আমরা বেগিং বুস্টিং এর ক্ষেত্রেও কিছু ধারণা পেয়েছি। কিন্তু কালকে যখন এসভিএম আসলো, এসভিএম এ কিন্তু আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হচ্ছে আসলে। কিছুটা মানে পুরাটাই। যেমন ওখানে দুইটা প্যারামিটার আমরা ইউজ করেছিলাম, একটা হচ্ছে সি ভ্যালু আর একটা হচ্ছে কার্নেল। কার্নেল। হ্যাঁ, তো আসলে এই জিনিসগুলো কি বোঝায় আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমি যেটা চিন্তা করছি এখন আপনাদেরকে, মানে আমি নিউরাল নেটওয়ার্কের গ্রেডিয়েন্টটা একটু আগে বোঝাতে চাই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে, তারপরে এদিকে আসতে চাই। তো আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে যে আজকে এসভিএম এর অন্তত সি ভ্যালু আর কার্নেলটা কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু বলে এসভিএম এর টিউনিংটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখাবো। আর বাকি যে অ্যালগোরিদম গুলার ভেতরে কি আছে বা কিভাবে কাজ করে সেইটা আমি আগে নিউরাল নেটওয়ার্কের বেসিক একটা অ্যালগোরিদম বোঝানোর পরে এদিকে ফিরে আসবো। ওকে, এই হলো আমার প্ল্যান। তো আজকে আমাদের মোটামুটি যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রথমে এসভিএম টা দেখাবো, অন্তত সি ভ্যালু আর হচ্ছে কার্নেলটা কিভাবে টিউন করলে কি ঘটনা ঘটছে সেইটা। তারপরে হচ্ছে আমাদের এক্সামটার একটা কোশ্চিন আপনাদের দিব আজকে। আপনারা এটা, আজকে তো হলো মঙ্গলবার, কাল বুধবার, কালকের মধ্যে সাবমিট করবেন। হুম? কালকের মধ্যে হয়তো সাবমিট করবেন, না বুধবার পরশুদিন আমরা আবার ক্লাসে আসবো। কালকের দিনটা ফ্রি থাকবে। হ্যাঁ, আমি একটু বলে দিই, আজকে আমি একটা পরীক্ষার কোশ্চেন দিব। আপনারা আজকে থেকে সময় নেবেন, কালকে পরশুদিন ক্লাসে আসার আগে সাবমিট করলেই চলবে। মানে এইটা একটা মডিউল, এটা হলো মডিউল 8, 8টা শেষ করছি আর কি। আর এখানে কিছু জিনিস থেকে যাচ্ছে, সেটা আমরা পরে নিউরাল নেটওয়ার্কে স্যার গিয়ে কিছুটা স্যার কাজ দেবো। বলেন। স্যার এক্সামের কোশ্চেনটা কি স্যার বৃহস্পতিবার দিন দেওয়া যায় স্যার? তাহলে যারা আমরা জব করছি শুক্রবার দিন করে শনিবারের মধ্যে জমা দিয়ে দিতাম স্যার। আচ্ছা, আপনারা ট্রাই করেন তো, এর মধ্যে দেওয়ার ট্রাই করেন। দেখা যাবে ঠিক আছে। যাদের সমস্যা হবে সময় দিব, অসুবিধা নেই। কিন্তু 5 তারিখে আমরা একটা ক্লাস শুরু করতে চাই পরের মডিউলের। ঠিক আছে? ঠিক আছে। তো তো যেভাবে বলছিলাম, আমরা মূলত উম, আজকে এসভিএম এর কিছু জিনিসপত্র একটু দেখি, তারপরে হচ্ছে আমরা আমাদের কোচিং প্যাটার্নে চলে যাব। একটু আমাকে সময় দেন, একটু দু একটা ফিগার আমাকে একটু রেডি করতে হবে। হ্যাঁ,
সময় নিচ্ছে আপনাদের, আমি কিছু ফিগার একটু রেডি করছি, 3-4টা, একটু সময় লাগবে, 2-4 মিনিট। খেয়াল করেন, সাপোর্ট ভেক্টর মেশিনের কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে অন্তত আমাদের কালকে কিন্তু দুইটা বিষয় ছিল, একটু আপনাদেরকে দেখাই, এখানে খেয়াল করেন। আহ আমরা কালকে কিন্তু এই টিউনিংটা করেছিলাম, কিন্তু আসলে না বুঝেই করেছিলাম। এখানে সাপোর্ট ভেক্টর মেশিনের এইটা, এই যে কার্নেল আর সি ভ্যালুজ, তাই না? তো সি ভ্যালুজ এর জন্য হচ্ছে আমরা এই যে 0.1 থেকে 2 পর্যন্ত রেখেছিলাম, আর কার্নেল হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল আরবিএফ সিগময়েডাল। তো কি বলেছিলাম যে একটার জন্য কিন্তু 3-4টা চেক করছে, তারপরে 0.3 জন্য এই চারটা, এইভাবে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে চেক করে যেটা হাইয়েস্ট ভ্যালু আসছে সেটা দিয়েছে। এগুলা হচ্ছে তার কম্বিনেশন, যে সি এর ভ্যালু যখন এইটা, তখন লিনিয়ার কার্নেল ইউজ করলে রেজাল্ট কত আসে এটা, এভাবে কিন্তু সবগুলো চেক করে দিচ্ছে। তো সি কি আর কার্নেল কি, এই দুটা জানা দরকার ছিল সাপোর্ট ভেক্টর মেশিনে। তো এইটা একটু আপনাদেরকে বলি, একটু খেয়াল করেন, যে ফিগারটা একটু রেডি করলাম। আমাকে শুনতে পান? জি স্যার। শুনতে জি পাচ্ছেন? স্যার। একটু খেয়াল করেন, এই ফিগারটা মোটামুটি একটু রেডি করলাম, দেখেন। সাধারণত কি হয়, সাধারণত আমরা দুইটা গ্রুপকে যখন আলাদা করি, যেমন ধরেন যে আহ, এখানে এখানে একটা গ্রুপ হয়তো আছে, এটা একটা গ্রুপের মেম্বার, এটা একটা গ্রুপ, আর এটা হলো আরেকটা গ্রুপ, সরি।
হয়তো এই দুইটা গ্রুপ, ঠিক আছে, দুইটা গ্রুপ আপনি হয়তো এই দুইটা গ্রুপের মধ্যে ক্লাসিফিকেশন করতে চাচ্ছেন। এটা নিউরাল নেটওয়ার্কের এক্সাম্পল গুলা দিলে আমরা ওই ওই বইয়ের জিনিসগুলা মানে ওখান থেকে পড়বো। তো ওই জন্য এইটা একটু ওখানে ক্লিয়ার করতে হবে। মোটামুটি আমি ধারণা দিচ্ছি অন্তত এই বইটা যেন ক্লিয়ার থাকে। তো এই দুইটা গ্রুপের মধ্যে যদি আপনি সেপারেট করতে চান, সাধারণত কি করেন, এই দুইটা গ্রুপের মধ্যে একটা ডিসিশন লাইন আমরা তৈরি করি, তাই না? এটা নর্মাল সিনারিও। এটা আমরা করি কোথায়? এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে সাধারণত আমরা এই কাজগুলা করি। লিনিয়ার স্যার, এটা স্যার। হুম, ঠিক আছে। আমরা ক্লাসিফিকেশন করছি, এটা তো লিনিয়ার লাইন, ঠিকই আছে। হুম। আগে শোনেন তারপরে। তো সাধারণত আমরা লাইন দিয়ে এই কাজগুলা করি, যে দুইটা গ্রুপের মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করি, যেন আমরা ডিসিশন নিতে পারি। ধরেন যে এরপরে একটা মেম্বার আসলো, মেম্বারটা হচ্ছে এইটা হচ্ছে মেম্বার। এখন এ কোন গ্রুপের মধ্যে পড়বে, যেহেতু এই ডিসিশন বাউন্ডারি এইদিকে, আমরা বলতে পারবো যে এইটা এই গ্রুপের মেম্বার, তাই তো? আরেকটা মেম্বার আসলো এইখানে, এ কোন গ্রুপের মধ্যে পড়বে, যেহেতু ডিসিশন বাউন্ডারি এইদিকে, আমরা ডিসিশন নেবো যে এটা হচ্ছে এই গ্রুপের মেম্বার। এই তো নর্মাল সিনারিও, তাই তো? কিন্তু নর্মালি সাপোর্ট ভেক্টর মেশিনে কি হয়? সাপোর্ট ভেক্টর মেশিনের ক্ষেত্রে এই যে এইটা দেখেন, আমরা যে লাইনটার কথা চিন্তা করলাম, এটা হচ্ছে সেই লাইন। এটাকে বলা হচ্ছে হাইপার প্লেন। আসলে এটা লাইন থাকে না, এটা প্লেন হয়ে যায়, ঠিক আছে? প্লেন কি জিনিস, এই যে এইখানে এটা বুঝতে পারছেন। হাইপার প্লেন যেটা, সেটা হলো, এটা কি এই সম্পর্কে কি আইডিয়া আছে? লাইন আর প্লেনের মধ্যে পার্থক্য? জি স্যার, লাইন, লাইন 1D, প্লেন 2D। হ্যাঁ এই তো আইডিয়াটা আসছে, থ্যাংক ইউ। তো এইখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা লাইন দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করেছিলাম এর আগেরটাই। কিন্তু আমরা সাপোর্ট ভেক্টর মেশিনে এইখানে একটা প্লেন চিন্তা করব, এটাকে বলা হচ্ছে হাইপার প্লেন, জাস্ট লাইক দিস। তার সাথে একটা নতুন জিনিস যুক্ত হবে, এই যে মার্জিনাল প্লেন। মার্জিনাল প্লেনটা কি? মার্জিনাল প্লেনটা হচ্ছে যে, ধরেন যে এইটা একটা গ্রুপ, এই যে রেড কালারের এই যে সার্কুলার একটা গ্রুপ, আর এটা হচ্ছে এই যে প্লাস দিয়ে ব্ল্যাক কালারের একটা গ্রুপ, তাই না? আরো বড় করি, দেখেন এটা হলো রেড কালারের গ্রুপ, এটা হচ্ছে প্লাস দিয়ে আরেকটা গ্রুপ। এখন এই দুই গ্রুপের মধ্যে আমরা সেপারেট করব। আমরা যদি আগের এক্সাম্পলের মতো দেখতাম, তাহলে তো এইখানে একটা লাইন দিলেই কাজ হয়ে যেত। কিন্তু সাপোর্ট ভেক্টর মেশিনে কিছুটা মেকানিজম ডিফারেন্ট, এখানে আরো বেশি কিছু করা হয়। এইটা নট এ লাইন, ইট ইজ এ হাইপার প্লেন। হাইপার প্লেন মানে হচ্ছে ওই যে বললেন 2D, ইট ইজ 2D অ্যাকচুয়ালি। এবং তার সাথে যেটা করা হয়, এইখানকার যে মেম্বার গুলা আছে, এর মধ্যে যে সবচেয়ে এখান থেকে কাছে আছে এই হাইপার প্লেনের, সেইটাকে বেস করে একটা আরেকটা প্ল্যান তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে মার্জিনাল প্ল্যান। বোঝা গেল? যেমন এইটা হলো সব থেকে কাছের, এটাকে বলা হচ্ছে সাপোর্ট ভেক্টরস। এই সাপোর্ট ভেক্টরস, এই ভেক্টরের রেফারেন্সে একটা মার্জিনাল প্লেন তৈরি করা হয়, ঠিক এই গ্রুপের জন্য একটা। আবার দেখেন, এই যে এই গ্রুপের এই সব থেকে যেহেতু এই হাইপার প্লেনের কাছে, এইটার করসপন্ডিং একটা কি লাইন ড্রপ। মার্জিনাল প্লেন, হ্যাঁ লাইন ঠিক বলা যাবে না, প্লেন এগুলা। এটা সহজভাবে বোঝানোর জন্য লাইন দেখানো হচ্ছে, এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা হচ্ছে আরেকটা প্লেন। তার মানে একটা হচ্ছে হাইপার প্লেন, আর এই পাশে একটা মার্জিনাল প্লেন, এই পাশে একটা মার্জিনাল প্লেন। এই পাশের মার্জিনাল প্লেনটা কি, যে এই পাশে যে ভেক্টরটা এর সব থেকে কাছের, সেখানে সাপোর্ট করে একটা প্ল্যান, এই জন্য বলা হচ্ছে এটাকে সাপোর্ট ভেক্টর, যা রেফারেন্সে করা হচ্ছে। এবং যে প্ল্যানটা হচ্ছে এটা হচ্ছে মার্জিনাল প্ল্যান। আর এখানে যে ভেক্টরকে তৈরি করা হচ্ছে এটাও সাপোর্ট ভেক্টর, বাট দিস গ্রুপের। এবং এখানে যে প্লেনটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে মার্জিনাল প্লেন। এবং যেটা করা হয়, এই দুই প্লেনের মধ্যে, মার্জিনাল প্লেন আর হচ্ছে এখানকার মার্জিনাল প্লেন, এই দুই প্লেনের মধ্যে যতটা পারা যায় গ্যাপ বেশি করার চেষ্টা করা হয়, ম্যাক্সিমাইজ দ্য ডিস্টেন্স। দিস ইজ দ্য কেস অফ সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর কেন আসছে? এই ভেক্টর থেকে। মানে এবং এই অ্যালগোরিদমের স্পেশালিটি হলো যে এখানে দুইটা মার্জিনাল প্লেন আছে, এবং এই দুই প্লেনের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করা হচ্ছে যত বেশি করা যেতে পারে। এতটুকু কি ক্লিয়ার? নর্মাল প্লেন স্যার বুঝলাম, কিন্তু হাইপার প্লেন আবার কি? আচ্ছা, আসবে, একটু ওয়েট করেন, এটা আগে দেখেন, আমি বলছি। এটা তো ক্লিয়ার নাকি?
জি স্যার, মানে কাছাকাছি আমি দুইটা ভ্যালুর কাছাকাছি আরো দুইটা প্লেন নিলাম হাইপার প্লেনের হ্যাঁ কাছে। হ্যাঁ, এবং সাপোর্ট ভেক্টরের উপর বেস করে, এবং এই উদ্দেশ্য হচ্ছে এই দুই প্লেনের মধ্যে ডিস্টেন্স ম্যাক্সিমাইজ করা, যত বেশি করা যাবে। বোঝা গেল? ম্যাক্সিমাইজ করুন না স্যার, মিনিমাইজ করুন। ম্যাক্সিমাইজ, এইটার মধ্যে যেন ডিস্টেন্স বেশি থাকে। যত বেশি গ্যাপ রাখতে পারবেন তত ভালো না? এখানে চিন্তা করেন আপনি, ডিফারেন্সিয়েট করা তত ইজি। হ্যাঁ, যত বেশি গ্যাপ রাখতে পারবেন তত তো আপনার গ্যাপ বেশি পাচ্ছে, মানে কি আপনি সহজে বুঝতে পারছেন কোন গ্রুপ। কনফিউজ হওয়া, হ্যাঁ মানে কনফিউজ কমানো যায়, কনফিউশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কারণেই। এরপরে দেখেন, যদি এমন হয় যে আপনার এখানে যে মার্জিনাল প্লেনটা আপনি তৈরি করলেন এবং এখানে যে মার্জিনাল প্লেনটা তৈরি করলেন, এই দুই প্লেনের একেবারে এই পাশে কোনো হচ্ছে এই দিককার কোনো অবজেক্ট নাই, মানে যদি আইডিয়াল কেস হয়, কি এতক্ষণ পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে আইডিয়াল কেস যদি হয়, সেটাকে হচ্ছে হার্ড মার্জিনাল প্লেন, মানে আমি কোনো ইরোরই কনসিডার করব না। যদি এরকম হয় তাহলে দেয়ার ইজ নো ইরোর। এটা কি বোঝাতে পারলাম? মানে প্লেনের ভিতরে, গ্যাপটার ভিতরে কোনো ভ্যালু থাকবে না, না কোনো পয়েন্ট থাকবে না, না, পয়েন্ট থাকবে না, মানে আমি যেটা করছি একবারে ইরোর ফ্রি, একদম ভালোভাবে সেপারেট করা হবে। একেবারে কোনো ইরোর নেই। এই কেসটা একটু দেখেন তো, এখানে কিন্তু ইরোর এক্সিস্ট করছে। এইটা কি? এটা হচ্ছে হাইপার প্লেন, তাই না? জি আর এটা মার্জিনাল প্লেন, এটা মার্জিনাল প্লেন। দেখা যাচ্ছে যে এইদিকে কিছু ডাটা আছে, এইদিকে কিছু ডাটা আছে, যেগুলো থাকা কি উচিত ছিল আসলে? না, না, সাপোর্ট ভেক্টর গুলোর ভিতরে এসে। হ্যাঁ, তো যদি এরকম হয় তাহলে এটাকে হচ্ছে সফট মার্জিনাল প্লেন। রিয়েল ওয়ার্ল্ডের কেসে এরকম পাওয়াটা খুব কঠিন। আপনাকে আলটিমেটলি এই যে সফট মার্জিনাল প্লেনের ক্ষেত্রেই চিন্তা করতে হবে। বোঝা গেল? স্যার আমি সবচেয়ে মানে লেটেস্ট ভ্যালুটার বেস বেস করে প্লেন ক্রিয়েট করব না? অবশ্যই করবেন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের ক্ষেত্রে আসলে তো আমরা তো তৈরি করতে পারি কিভাবে? ডেটাবেজের তো ভ্যালুগুলো ফিক্সড, তাই না? এগুলো তো জি, ডেটাবেজের জন্য ফিক্সড। আমাদেরকে এই প্লেনগুলো তৈরি করতে হচ্ছে। আপনি যদি এখন এরকম প্লেন একেবারে তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডের ডেটা সেটে তৈরি করাটা খুব কঠিন। আমাদেরকে অনেক ক্ষেত্রে ইরোর সহই কিছু কাজ করতে হয়। বোঝা গেল? স্যার এই এরর গুলা কি আউটলায়ার? না, সব ক্ষেত্রে আউটলায়ার বলা যাবে না। আউটলায়ার হচ্ছে হচ্ছে এক্সট্রিম কেস, যেগুলো আসলে কনসিডারেবল না, অ্যাবনর্মাল কেস। আর ইরোর হচ্ছে অ্যাবনর্মাল না, যেগুলো হয়তো কিছুটা ডিস্টরশন আছে, কিন্তু এটাকে আউটলায়ার বলার সুযোগ নেই। ইরোর মানেই তো আউটলায়ার না। কি বুঝতে পারলাম না পারিনি? মানে এরর মানে অস্বাভাবিক না, স্বাভাবিক হইতে স্বাভাবিক। পারে। আর হচ্ছে আউটলায়ার আসলে অস্বাভাবিক কেস। ঠিক আছে? স্যার এখন ওই যে স্যার আমি সফট মার্জিনাল প্লেনের ক্ষেত্রে আমি যদি স্যার এই লেটেস্ট ভ্যালু গুলার উপর বেস করে প্লেন ক্রিয়েট করি তাহলে কি হবে? হুম, মানে আরেকবার আমার যে বলেন। মানে আমার যে পয়েন্ট গুলা প্লেনের ভিতরে আছে, হুম, এই পয়েন্ট গুলার উপর বেস করে আমি যদি প্লেন ক্রিয়েট করি তাহলে সমস্যা কি? এগুলোর উপরে বেস করলে ডিস্টেন্স জি, ডিস্টেন্স কমে যাবে। অনেক কমে যাবে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য কিন্তু ডিস্টেন্স বাড়ানো। ডিস্টেন্স বাড়ানো। হ্যাঁ, এই কটা ইরোরের জন্য আমার এত আমি যদি ডিস্টেন্স বাড়াইতে পারি কিছু ইরোরকে কনসিডার করে, সেটা ভালো না? মানে আমার যদি দুইটা প্লেনই হাইপার প্লেনের উপর একদম মিশে যায়, ওভারল্যাপ করে, তাহলে কি সমস্যা হইতে পারে? এই ইরোর গুলা মানে যত কাছাকাছি আমার হাইপার প্লেনের সাথে থাকবে, তত ওভারল্যাপ তত হওয়ার চান্স। আপনি তো বললেন কনফিউজিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, মানে আমার ঠিক আছে? কোন একটা ক্লাসে ক্লাসিফাইড করার হ্যাঁ, টেন্ডেন্সিটা আরো কঠিন হয়ে যাবে। আচ্ছা, কঠিন হবে না, আপনি ডিফারেন্সিয়েট কম করতে পারছেন। ঠিক আছে? এই কারণে স্যার এই যে আসলে এখানে স্যার হ্যালো। এখানে এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ করার জন্য
কিন্তু ম্যাক্সিমাইজ করতে যে আমরা দেখছি কিছু ইরোরের জন্য ম্যাক্সিমাইজ করা যাচ্ছে না, তখন আমরা ইরোর গুলাকে ধরে নিয়েই ম্যাক্সিমাইজ করছি। ঠিক আছে? জি স্যার, হ্যাঁ, বলেন বলেন, আর কোনো কোয়েরি কারো? স্যার ওই যে সাপোর্ট ভেক্টরস যে দুইটা আছে হুম সেটা কি স্যার ওই যে যে অন্যান্য ভ্যালুগুলো থেকে এটা কি আলাদা? এটা নর্মাল ভেক্টর। এখানে যেমন একটা অবজেক্ট কে রিপ্রেজেন্ট করা হয়েছে, এটাও হচ্ছে সেটা দিয়ে অবজেক্ট রিপ্রেজেন্ট করা হয়েছে, আলাদা কিছু না। এটা এই প্লেন যত কাছাকাছি থাকবে সেটাই কনসিডার করা হয়, একটা রেফারেন্স পয়েন্ট। জি স্যার। ঠিক আছে? আর কোনো বিষয়? স্যার এ পর্যন্ত এক্সেপশন আর আউটলায়ার তো সেম না, নাকি সেম? করেন, খুব সিম্পল চিন্তা করবেন। আউটলায়ার হচ্ছে অ্যাবনর্মালিটি, যেটা সাধারণত হওয়ার কথা না, এক্সট্রিম কেস, যেটা ব্যালেন্স যেটা হওয়া উচিত ছিল সেখান থেকে এটা অনেক দূরে চলে গেছে আসলে, বাট ইউ হ্যাভ টু কনসিডার। আর ইরর হচ্ছে আপনি কিছু ছাড় দিয়ে কাজটা করছেন, বিষয়টা হচ্ছে এটা, অ্যাবনর্মাল কেস না। আচ্ছা, একদম আইডিয়াল আমি কনসিডার করতেছি না, না, আইডিয়াল আপনার রিয়েল চাইতেছি। ওয়ার্ল্ডে, আসলে রিয়েল ওয়ার্ল্ডে আইডিয়াল কেস বলতে কিছু নাই, জি স্যার, বুঝতে পারছি, ইমপারফেক্ট। ওই কারণেই এটা ইররটাকে ধরে নেওয়া হয়। ঠিক আছে? এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা স্যার, এটা ম্যাথমেটিক্স এর কোন পার্টের মধ্যে পড়ে, এই যে ক্যালকুলেশন? এগুলা সব লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে পড়বে। ওটা তো স্যার যখন আমার এটা থাকবে, কার্নেল থাকবে লিনিয়ার, তখন না হুম স্যার? কি এটা, এটা কোন পার্ট মানে কোন পার্টের কথা বলছেন? আমি ওই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যেকার এই জিনিসগুলো সব পাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওকে স্যার। একটু এক মিনিট। আচ্ছা, এবার দেখেন, এইখানে একটু খেয়াল করেন, এইবার ঘটনাটা দেখেন। এবার সি কি সেটা ক্লিয়ার হবে। আমি কিন্তু পুরো সাপোর্ট ভেক্টর এর মধ্যে যাচ্ছি না, শুধু সি ভ্যালুটা কি সেটা দেখাচ্ছি। এরপরে এইখানে একটু চিন্তা করেন, এবার আমরা কিন্তু সহজ করার জন্য আবার হচ্ছে এটাকে লাইনে দেখাচ্ছি, ঠিক আছে, বাট ইট ইজ হাইপার প্লেন। আর এগুলা হচ্ছে সাপোর্ট ভেক্টর মার্জিনাল, দিয়ে যে প্লেন গুলা। হ্যাঁ মার্জিনাল প্লেন। এখন এগুলা হচ্ছে আইডিয়াল কেস, এগুলা আইডিয়াল কেস, বাট কিছু জিনিস এদিকে ঢুকে গেছে, কিছু জিনিস এদিকে ঢুকে গেছে, তাই না? এখন এই যে মার্জিনাল প্লেন, এটা তো মার্জিনাল প্লেন, এই যে আপনার লাল। সার্কেল গুলা রেড কালারের, তাই না? এখন এইটা যে ঢুকে গেল, এই যে এটা ঢুকে গেল, এটা বের হয়ে গেছে এখান থেকে, মানে যেগুলা আসলে এর এদিকে হওয়ার ভিতরে কথা থাকার ছিল, কথা ছিল সেগুলো বের কিন্তু হয়ে এটা বাইরে, দিস ইজ জিরোর। ঠিক রেডের ক্ষেত্রেও যা দেখেন, এদিকে কিন্তু ব্ল্যাক এর ক্ষেত্রেও কিন্তু মিক্স তা হয়ে আছে আর কি। মিক্স হয়ে আছে। তা আমরা যেগুলা আসলে বের হয়ে গেছে, আর যেগুলা এই যে মার্জিনাল প্লেন, ওইখান থেকে ওগুলোর ডিস্টেন্স গুলা মেজার করতে পারি। এখানে খেয়াল করেন, হোয়াট ইজ সি, হাউ মেনি পয়েন্টস উই ক্যান অ্যাভয়েড ফর মিসক্লাসিফিকেশন, নাম্বার অফ ইরর পয়েন্ট, কতগুলা পয়েন্ট আপনি কনসিডার করবেন। ইকুয়েশনটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনের, এখানে কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করা হয়। এখানে অনেক অনেক কিছু আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না, কারণ গেলে ওটা সরাসরি ইকুয়েশনে চলে যাবে। ওয়েট। এখানে এখানে একটা বিষয় খেয়াল করেন, ওয়েটের বিষয়টা আমরা পরে দেখবো, আর নিউরাল নেটওয়ার্ক আসুক। সিআই, এই ফাংশনটা দেখেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিআই, আর এখানে হচ্ছে ইপসিলন আই এর এটা সামেশন। সিআই মানে কি, হাউ মেনি পয়েন্টস উই ক্যান অ্যাভয়েড ফর মিসক্লাসিফিকেশন, মানে নাম্বার অফ ইরর পয়েন্ট। যেমন এখানে ধরেন 3টা। আর ইপসিলন আইটা কি, সামেশন অফ মিসক্লাসিফাইড পয়েন্টস ফ্রম মার্জিনাল প্লেন। এটার মানে কি বুঝতে পারছেন? সামেশন অফ মিসক্লাসিফাইড পয়েন্ট ফ্রম মার্জিনাল প্লেন, মানে মার্জিনাল প্লেন থেকে এই যে মিসক্লাসিফাইড যে পয়েন্ট, এগুলো তো মিসক্লাসিফাই হয়েই গেছে, তাই না? এই যে সার্কেল রেড গুলা, মার্জিনাল প্লেনের থেকে যেগুলো দূরে জি আছে। স্যার। এই যে মিসক্লাসিফাই হয়েই গেছে সেগুলোর সামেশন হচ্ছে এইটা। আর সিআই হচ্ছে কতগুলো পয়েন্ট।
তার মানে এটা কি রিপ্রেজেন্ট করছে? ইরর এবং ইররের পরিমাণ। বোঝা গেল? স্যার সি যে বললেন, সি কি হ্যাঁ আমরা এই দুইটা ক্লাসিফিকেশনের পয়েন্টকেই কনসিডার করব? এইটা এইটা জি অন্য জি বিষয় সিআই। আছে। এইখানে অ্যালগোরিদমিক স্টেপে চলে যেতে হবে। মানে আপাতত আমি কি লাল পয়েন্ট গুলা নিব শুধু নাকি না ক্রস দুইটাই গুলাও নিব? দুইটাই আচ্ছা দুইটাই। আপনি লাল পয়েন্ট গুলো নিবেন হচ্ছে এর সাথে ক্যালকুলেশন করার সময়, এই যে রেড মার্জিনাল প্লেনের সাথে ক্যালকুলেশন করার সময়, আর এই ব্ল্যাক পয়েন্ট গুলো নিবেন হচ্ছে এই ব্ল্যাক এর সাথে ক্যালকুলেশন করার সময়। আচ্ছা আচ্ছা, দুইটার জন্য কতগুলা আলাদা আলাদা করে ক্যালকুলেশন। আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হবে। গেল? এখন এইটা হচ্ছে আসলে টোটাল কতটুকু ইরর আপনি কনসিডার করছেন, এতটুকু তো ক্লিয়ার নাকি? স্যার জি ডাব্লিউটা স্যার স্যার। আরেকটু স্যার ডাব্লিউটা ডাব্লিউ এখানে বোঝাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে আমারও, কারণ এই ডাব্লিউ একদিনে বোঝানো যাবে না। নিউরাল নেটওয়ার্ক যখন পড়াবো তখন ডাব্লিউ একবারে ক্লিয়ার হয়ে যাবে। দিস ইজ ওয়েট। ঠিক আছে এটা কি স্যার ওই এটা যে এখন না, এটা তারপর আমি খুব ওয়েট ভালো ওই মতো ক্লিয়ারলি কনসেপ্টটা? বোঝাবো। নিউরাল নেটওয়ার্কের ওয়েটটা বোঝানোর পরে এদিকে আসলে আপনি সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আপনি এতটুকু বুঝেন, আমি সি বোঝাচ্ছি কিন্তু আগেই বলে নিয়েছি আমি শুধু সি বোঝাচ্ছি। জি স্যার। সি মানে আপনি কতটুকু ইরর কনসিডার করবেন। স্যার বলেন। স্যার রেড এরর এবং ব্ল্যাক এরর এই দুইটার সমষ্টি স্যার সিআই স্যার। শোনেন, এইটা মানে কি, ইপসিলন আই মানে হচ্ছে এই মার্জিনাল প্লেন থেকে এই পয়েন্ট গুলা কত দূর তার সামেশন। আর এখানে হচ্ছে সিআই মানে হচ্ছে কতগুলা পয়েন্ট, পয়েন্ট কতগুলা এখানে 1 2 3 এবং তাদের সামেশন। কি বোঝা যাচ্ছে? জি স্যার, মানে প্রথম তিনটা লাল পয়েন্টের সামেশন একটা আর ব্ল্যাক এর যে কয়টা আছে সেটার সামেশন একটা, এই টোটাল হ্যাঁ, দুইটা সামেশন একসাথে করলে সিআই হয়। কোনটা আরেকবার বলেন, আমি খেয়াল করি নাই। স্যার খুব রেড সিম্পল। দেখেন আগে সহজ ভাবে চিন্তা করেন, জটিল না। সিআই মানে কি, হাউ মেনি পয়েন্টস উই ক্যান অ্যাভয়েড ফর মিসক্লাসিফিকেশন, নাম্বার অফ ইরর পয়েন্ট। এখানে রেড এর ইরর পয়েন্ট কয়টা? 3টা, তাই তো? জি স্যার। জি স্যার। আর ইআই হচ্ছে এই প্লেন থেকে কত দূর, ডিস্টেন্সটা ডিস্টেন্সটা কত তার সামেশন রে ভাই, সিম্পল। জটিল করার তো কিছু নাই। বোঝা গেল? জি জি স্যার। স্যার। বোঝা গেছে জি না স্যার, যায় নাই? তার মানে বোঝা তার গেছে। মানে এটা কি কি রিপ্রেজেন্ট করছে? দিস ইজ ইরর, তাই তো? জি স্যার। এটাই হচ্ছে সি, এটাই হচ্ছে সি। আমরা গতদিন যেটা করলাম, এই যে এইখানে ইরর গুলাই এই হচ্ছে সি সি। মানে হচ্ছে সেইটা। আপনি কতখানি ইরর স্যার কনসিডার করবেন। এখন এখন আমি বলি, এখন আপনি বলতে পারেন স্যার আমি বেশি ইরর কনসিডার করলে রেজাল্ট ভালো আসবে। এটা কিন্তু বলার সুযোগ নাই। ঠিক আছে? এখানে আমরা কিন্তু এই যে 0.1 থেকে 2 পর্যন্ত করেছিলাম। কালকে আমাদের রেজাল্ট বেশিতেই আসছে, 2 তে ছিল না? জি স্যার, 2 তে ছিল কালকে। হ্যাঁ, অন্য কোনটাতেও ভালো আসতে পারতো। কেননা স্যার কেন? এরর যত কম কনসিডার করব তত ভালো না আসার কথা না? না, এখানে বিষয় আছে। এখানে বিষয় আছে। বিষয় হচ্ছে যে আপনার এই লাইনটা যে আপনি এভাবে স্ট্রেট দেখছেন, এটা স্ট্রেট তো নাও হতে পারে। এটা তো লিনিয়ার নাও হইতে পারে, এটা তো নন লিনিয়ার হইতে আচ্ছা পারে। আচ্ছা। আমরা কালকে কোন কার্নেল ইউজ করেছিলাম? আরবিএফ কাজ করেছে। আরবিএফ কি আরবিএফ টা লিনিয়ার? হয়েছিল। না না, হ্যাঁ, আমরা আরবিএফ তো লিনিয়ার না। হ্যাঁ, তাহলে এটা তো লিনিয়ার না, নন লিনিয়ার। ওই জন্য আপনার এটা ভ্যারি করছে। বোঝা গেল? বেশি হলে ভালো হবে এটা বলা যাবে না। কেননা যখন নন লিনিয়ার হবে এইটা কিন্তু স্ট্রেট থাকবে না, লিনিয়ার থাকবে না, তখন কিন্তু এটা চেঞ্জ হবে। তা আপনি বিভিন্ন ভ্যালু দিয়ে চেক করতে হবে যে সি এর ভ্যালু। আসলে আমরা বলছি ইরোর, এখানে ইরোরের সাথে কিন্তু আরো টার্ম যুক্ত আছে, এই যে ওয়েট, সেগুলাও তো যোগফল আছে। কি বোঝা গেল? স্যার ওয়েটটা কি, এটা ক্লাসিফিকেশনে নিউরাল যদি নেটওয়ার্ক। স্যার হ্যাঁ বলেন। ক্লাসিফিকেশনে যদি আমার ক্লাস 3টা থাকে বা আরো মাল্টি ক্লাস থাকে, তখন আমি হুম, প্লেন দিয়ে কিভাবে আলাদা করব? আচ্ছা, এটা এর পরে আসছে। এটা হচ্ছে আপনাদের এই যে কার্নেল বোঝানোর সময় বলবো এখনই। ঠিক আছে? আচ্ছা। আপনার কোশ্চেনটা আমরা আসছি এখানে একটু কি পরে। এরর দুইটার জন্য আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটার জন্যই। সেটাই, তাহলে আমরা ইকুয়েশনে কি করব? 1 2 দিয়ে বলবো? কোনটা? না, এখানে ইকুয়েশনে তো দুইটার জন্য, সিআই এখানে অথবা শোনেন শোনেন বলি, এখানে যা দেখছেন এটা হলো একটা পার্ট, গোটা অ্যালগোরিদমের জাস্ট একটা পার্ট এবং কোর অংশটা।
মানে আসলে সি কি সেটা বোঝানোর চেষ্টা করছি আমি, পুরো অ্যালগোরিদম বোঝাচ্ছি না। ওই জি জন্য স্যার, জি আপনি স্যার, এটা বুঝতে চিন্তা পারছি। করছেন, মানে একটু পার্ট আপনি নিয়ে আপনি ওই জাস্ট অ্যালগোরিদমটা একটা একটু পার্ট বোঝার চেষ্টা সিটা করতেছেন। কি অন্তত সেটা যেন মাথার মধ্যে থাকে। আপনি যখন এটাকে টিউন করবেন তখন যেন আপনি বুঝতে পারেন যে আসলে কি টিউন করছেন, পুরো অ্যালগোরিদম তো বলছি না। তবে ক্যালকুলেশন করার সময় এ পাশও ক্যালকুলেশন করা হয়, এ পাশও ক্যালকুলেশন করা হয়। কি ঠিক আছে? সি তো ক্লিয়ার? এটা কি সামেশন হয়? এই পাশ ওই হ্যাঁ, পাশ দুইটি কি সামেশন হয় আবার? কোনটা এইটা? মানে স্যার দুইটাই কি মানে সামেশন হয় পরে লালটাও বা দোনোটা কি কালারটাও? সামেশনে হয় কিনা? এখানে এই যে ওয়েট ফ্যাক্টরটা এই কাজগুলা করে। ওয়েট ও হচ্ছে, আচ্ছা, ওয়েটেড ফ্যাক্টর দিয়ে আপনি হ্যাঁ, কাজটা করেন, মানে দুইটার। ওয়েট ফ্যাক্টরের সাথে এই ইরোডটা আসলে যোগ হয়ে যায়। ঠিক বুঝতে আছে, পারছি। এখানে আরো প্যারামিটার আছে, আমরা শুধুমাত্র তো সি দেখছি, এখানে আরো প্যারামিটার আছে, আমরা অত যাচ্ছি না আসলে। হ্যাঁ, যদি পরে সম্ভব হয় আমি দেখাবো। আপাতত খালি সিটা কি সেটা বোঝালাম, যে আপনি কতটুকু ইরোড কনসিডার করবেন, দিস ইজ সি। ওকে, আচ্ছা, এইটা একটা গেল। আর এরপরে হচ্ছে কার্নেল ভ্যালু। একটু থামেন, কার্নেল ভ্যালুর জন্য আবার একটু আমাকে ফিগার রেডি করতে হবে, একটু সময় দেন আমাকে। কার্নেল ভ্যালুটা আসলে কি রিপ্রেজেন্ট করছে সেটা বলছি। ওই প্লেন গুলার ইকুয়েশন নাকি স্যার? না, ইকুয়েশন আমি আপনাদের দেখাতে যাচ্ছি না, ইকুয়েশন দেখাতে গেলে অনেক প্রবলেম। প্রবলেম মানে হচ্ছে এটা প্রফেশনাল ক্লাস, এখানে ইকুয়েশন দেখাতে গেলে অনেক সমস্যা অ্যারাইজ করবে। মানে ফাংশনের টাইপ আর কি, কোনটা লিনিয়ার কোনটা পলিনোমিয়াল এই টাইপের, আর একটু কাজ আছে, একটু বলি। আপনি যেটা ওইটার বললেন উপর যে বেস করে প্লেন হবে। হ্যাঁ, আমি 3 ডাইমেনশনাল হলে প্লেন দিয়ে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো, সেটা কিন্তু গুড কোশ্চেন। তো সেটা কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই, একটু কিছুটা ধারণা আসবে। স্যার, একটু থামেন, একটু থামেন। তখন স্যার আমি পারপেন্ডিকুলার ভাবে প্লেন নিব না দুই তিনটা আরো, কখন? থামেন, যখন আমি আমার এটা ডাইমেনশন বাড়তে থাকবে। এটা আগে দেখাই, এটা দেখালে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা আগে দেখাই। একটু আমি ফিগারটা রেডি করি, 2 মিনিট লাগবে। এটা হচ্ছে কার্নেল, SVM কার্নেল। খেয়াল করেন, আমি এবার আপনাদেরকে কার্নেলটা দেখাই। আমরা আসলে দেখছিলাম একটা সি ভ্যালু, মোটামুটি ভাবে আইডিয়া আসছে যে সি ভ্যালুটা কি, অন্তত কিছুটা তো মাথার মধ্যে ঘুরছে যে এটা সি ভ্যালু হতে পারে। মানে একবারে অন্ধের মতো আর কি টিউন করতে হচ্ছে না, তাই না? আমি ওটাই ইয়ে করতে চাচ্ছি। জি স্যার। এরপরে স্যার দেখেন এটাকে কি সংক্ষেপে বলা যায় যে আমরা মানে আপনি মিক্সিংটাকে কতটুকু, কতটুকু কনসিডার করতেছি? হ্যাঁ আপনি হ্যাঁ বলতে পারেন, অসুবিধা নেই, বলতে পারেন। ডেস্কটপ টেম্প। আসলে যখন প্রফেশনাল লেভেলে কাজ করে যারা, তারা কিন্তু এত চিন্তা ভাবনা করার সুযোগও থাকে না। তো অন্তত আপনার আইডিয়াটা যদি থাকে, যখন আপনি এই কাজটা করবেন SVM এর, তখন আপনার যদি চিন্তাটা মানে ফিগারটা তো আপনার মাথার মধ্যে ঘুরছে এবার,
তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে সি এর ভ্যালুটা কি, তখন আপনার কাজটা করতে এবং বুঝতে অনেক সুবিধা হয়, অনেক ক্ষেত্রে রেজাল্ট ভালো পাওয়া যেতে পারে। ঠিক আছে, এটা স্যার না বুঝে অ্যাপ্লাই করব কিভাবে? অ্যাপ্লাই করার সুযোগ আসলে নাই, করা যাবে না বুঝে অ্যাপ্লাই করা যায়। আপনি হচ্ছে ইয়ে করবেন, না বুঝে কেন অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু মানে শুধু জেনে রাখবো যে ভ্যালু বাড়ানো হ্যাঁ, কমানো এতটুকুই। এইটা এটা একবার অন্ধের মতো অনেকটা। তো অন্তত সেখান থেকে কিছুটা তো রেহাই পাওয়া গেল, তাই না? এই আর কি। এইটা দেখেন, আমরা পড়ছিলাম কিন্তু কার্নেল। হোয়াট ইজ কার্নেল? এইটা দেখেন তো, একটু ভালো মতো খেয়াল করেন। এইটা একটা প্রবলেমের সেট, দুইটা 2 ডাইমেনশনের। ওকে, তো এইভাবে প্যাটার্ন গুলা সাজানো। দেখেন এটা রেড কালার, কিন্তু এটা রেড কালার একটা গ্রুপ, আর এটা হচ্ছে একটা গ্রুপ, কালার দিয়ে সেপারেট করা হচ্ছে দুইটা গ্রুপকে। এইটা কি আপনি এই লিনিয়ার এসভিএম দিয়ে এটাকে সেপারেট করা কি যাবে ঠিক মতো? না স্যার, অন্য ফাংশন যাবে, লাগবে। যাবে, যাবে, বাট প্রচুর ইরর আসবে। জি স্যার। মানে ইররই হয়তো চলে আসবে 90%, বাট সেটা আসলে অ্যাকসেপ্টেবল না। দেখেন লেখা আছে নন লিনিয়ার সেপারেবল প্রবলেম। এটা আসলে লিনিয়ার কোনো ফাংশন দিয়ে এটাকে সেপারেট করা সম্ভব না। তো আমরা এখানে যদি বাই ইউজিং লিনিয়ার এসভিসি, মানে লিনিয়ার সাপোর্ট ভেক্টর ক্লাসিফায়ার দিয়ে এটাকে সলভ করতে যাই, এটা কিন্তু হচ্ছে হাইপার প্লেন, আর এগুলো হচ্ছে মার্জিনাল প্লেন। দ্য পারফরমেন্স উইল বি রিডিউসড, পারফরমেন্স কিন্তু কমে যাবে। কমে যাবে। যাবে, এত পারফরমেন্স কমবে, আসলে এটা ইউজ করা যাবে না, বা মানে ঠিক হবে না। সেই কারণেই বলছে আসলে এটা ইউজ করা যায় না। এবার দেখেন, আমাদের যদি এরকম কোনো ইস্যু হয়, আমরা এটাকে হায়ার ডাইমেনশনে কনভার্ট করতে পারি কিনা। যেমন এটা ছিল 2D, ইন 2D ইট ইজ নট লিনিয়ারলি সেপারেবল প্রবলেম, বাট ইন 3D যদি 3টা ডাইমেনশনে নিয়ে আসেন, এটা কিন্তু ইমেজিন করতে হবে, এটা বোঝানো সম্ভব না জি ছবিতে। স্যার, বুঝতে পারছি, আমি ছবিটাকে ঘুরাই দিছি জাস্ট। হ্যাঁ, মানে এইটা একটা গ্রুপ। এবার আপনি চিন্তা করেন, এখানে তো আসলে ধরেন ব্ল্যাকবোর্ডে লেখা, এবার যদি আরেকটা ডাইমেনশন আসে, তাহলে তো এই গ্রুপগুলো আলাদা আলাদা ভাবে ভাসবে, তাই না? এটা হয়তো নিচে, এটা হয়তো উপরে, মানে রেডটা হয়তো নিচে, ব্ল্যাকটা হয়তো উপরে, বা ব্ল্যাকটা হয়তো এরকমই তো হবে নাকি, একটা নিচে উপরে জি থাকবে। স্যার, একটা নিচে একটা উপরে। হ্যাঁ, 3D, এটা এটা আসলে চিন্তা করতে হবে আপনাকে। তো যদি এটা হয়, তাহলে এটা হলো হাইপার প্লেন, আর এই দুটো মার্জিনাল প্লেন। ইন 3D ইট ইজ লিনিয়ারলি সেপারেবল, পসিবল এটা কিন্তু। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। এসভিএম এ এই কাজটা করা হয়, 2D থেকে এটা 3D কে কনভার্ট করা হয়। আসলে যেটা বলা হয় যে যে ডাইমেনশনে আছে তার থেকে হায়ার ডাইমেনশনে কনভার্ট করা হয়। হায়ার ডাইমেনশনে কনভার্ট করলে এটা কিন্তু লিনিয়ার এসভিসি দিয়ে এটা পসিবিলিটি চলে আসে। এখন কার্নেল কি? তো এখানে আমরা যেভাবে চেঞ্জ করলাম, এটা হচ্ছে একটা কার্নেল। এই যে 2D থেকে 3D তে কনভার্সনের জন্য আমরা যে ফর্মুলাগুলো ইউজ করব, দিস ইজ ওয়ান টাইপস অফ কার্নেল। মানে বুঝা গেছে? ডাইমেনশন কনভার্সন বলতে পারি এটা। হায়ার ডাইমেনশনে নিয়ে যাওয়া, এক এক আচ্ছা আচ্ছা। অ্যালগোরিদম এক এক ভাবে করে। আমরা এখানে যেমন হচ্ছে, আমরা এখানে লিনিয়ার একটা, পলিনোমিয়াল একটা, আরবিএফ একটা, রিডেল বেসিস ফাংশন, সিগময়েডাল একটা, এক একটা এক এক রকমের। আমরা সিগময়েডটা কিন্তু ডিটেলস দেখবো নিউরাল নেটওয়ার্কে, তখন একবারে ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি নিউরাল নেটওয়ার্কটা পড়াইতে পারলে ভালো হতো প্রথমে, কিন্তু ওইটা পড়াইতে গেলে আমার বেশি অ্যাডভান্স হয়ে যায়। তো আমরা নিউরাল নেটওয়ার্কটা দেখার পরে ওয়েট কি, সিগময়েডাল কি, এগুলা জিনিস সম্পর্কে অনেক আইডিয়া আপনাদের চলে আসবে। ঠিক এটা আছে, কি তার স্যার মানে লিনিয়ার অ্যালজেব্রার লিনিয়ার ট্রান্সফরমেশনের পার্টটা? এগুলা সবই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে পড়ে। লিনিয়ার অ্যালজেব্রা এন্ড ভেক্টর অ্যানালাইসিস, এই দুটো পড়লে আপনার মেশিন লার্নিং এর ম্যাথামেটিক্স গুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনার এটা হলো তাহলে 2D থেকে 3D তে নিয়ে আসলাম। এবার আরেকটা সিম্পল এক্সাম্পল স্যার দেখেন। স্যার একটু স্যার, হুম, স্যার এটা তো স্যার টু ডাইমেনশন থেকে থ্রি ডাইমেনশনে যখন আমরা নিলাম তখন হচ্ছে আহ, জিনিসটা আরো ভালো হলো বা অ্যাকুরেসি বেড়ে গেল বা হুম, সম্ভব হলো। হুম। আচ্ছা, কিন্তু এইরকম ক্ষেত্রে কি অন্য যেগুলা এরকম যেগুলা আপনার নন লিনিয়ারের ক্ষেত্রে আর কি, যেটা সেই ক্ষেত্রে সবগুলোই কি এরকম টু ডি না থেকে না, সবগুলা সম্ভব না। সবগুলোর ক্ষেত্রে সম্ভব না। ইট ডিপেন্ডস অন দ্য ডেটা সেট অ্যাপিয়ারেন্স। ডেটা সেটটা কেমন ভাবে আছে তার উপরে। যদি আমরা লিনিয়ার পারি, তাহলে নন লিনিয়ারে যাব না, এখানে অনেক ঝামেলা বেড়ে যায়। স্যার ক্লাস যদি আরো বেড়ে যায় তখন তো লিনিয়ারের নন উপরেই লিনিয়ার যাইতে হবে, তাই না? অবশ্যই যেতে হবে।
ওই জন্যই তো আমরা কিন্তু অ্যালগরিদম টেস্ট করার সময় কিন্তু লিনিয়ারও চেক করছি, নন লিনিয়ারও চেক করছি, খেয়াল করছেন একসাথে। জি স্যার। তো এইখানে হলো এটা, এরপরে দেখেন এটা আরেকটা এক্সাম্পল, এটা হলো 1D। 1D কি বুঝছেন দেখেন তো? স্যার গতকালকের প্রজেক্টের মধ্যে কি লিনিয়ার এবং নন লিনিয়ার দুইটাই কি ছিল স্যার? কোনটা? স্যার আমরা গতকালকে যে প্রজেক্টটা করলাম এই স্যার যে সেটার দেখেন, মধ্যে আপনি বলেন লিনিয়ারও আছে, নন লিনিয়ারও আছে। স্যার ওইটার ডাইমেনশন তো অনেক বেশি, কোনটা? 60 হ্যাঁ 59টার হ্যাঁ মতো। হ্যাঁ, 60টা দিয়ে তো বোঝানো যাবে না, ওই জন্যই তো ওই যে একটা দুটো দিয়ে বোঝাচ্ছি। মানে ভেতরে কি অবস্থা হয় আপনি বুঝতে পারছেন তো? আমরা তিনটাই চিন্তা করতে, তিনটা পর্যন্ত আপনি চিন্তা করতে পারছেন, চারটা কিন্তু আপনি ইমাজিন করাটা মুশকিল, তাই না? জি স্যার, তখন তো স্যার লিনিয়ার দিয়ে কোনোভাবেই রেজাল্ট অ্যাকুরেট আসবে না। কঠিন, খুবই মুশকিল, খুবই মুশকিল। আমরা ইমেজিন করতে পারি কিন্তু আমরা বিশ্বাস করি না, ওই জন্য আমরা দেখতে পাই না, প্রবলেম এটা। আমি নিউরাল নেটওয়ার্কে কথা বলবো আপনাদের সাথে এই বিষয়ে। স্যার আমি 1Dটা বুঝিই নি। এরপরে দেখেন 1D কেন বুঝবেন না আপনি? 2D যদি বুঝেন 1D কেন বুঝবেন না? 1Dর একটা ভ্যালু, ফিগার মানে যে, খালি এক্স এর ভ্যালু আছে, ওয়াই ভ্যালু নেই। এটা ও এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার যেমন জি স্যার বুঝতে পারছি। আপনার যেমন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস 2D, তো শুধু এক্স এর ভ্যালু আছে, ওয়াই ভ্যালু নাই, হতে পারে না? তাহলে স্যার এখানে এরর কিভাবে আসে? এটা হয় না। আমার শোনেন, ক্লাসে তো এরর তো একটা। এখন আসছেই না এখানে। আমরা আগে আগে বলি, খেয়াল করেন। আপনার ধরেন কিছু ভ্যালু আছে, এটা হলো 0, তাই না? এটা 0, জি আর স্যার। এইটা হচ্ছে এদিকে পজিটিভ ভ্যালু, এদিকে নেগেটিভ পজিটিভ ভ্যালু। নেগেটিভ। এগুলা হচ্ছে ভ্যালুর রেঞ্জ, পজিটিভ নেগেটিভ। বলা হচ্ছে যে এই 0-র কাছাকাছি যেগুলা সেগুলা এক গ্রুপ, আর 0-র থেকে দূরের গুলো আরেক গ্রুপ। হতে পারে না? জি স্যার। কি হতে পারে না? পারে না? পারে হতে তো পারে। পারে। সেটাকে তো আমরা রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ, এটা কি লিনিয়ারলি সলভ করা সম্ভব? না, সম্ভব লিনিয়ারলি সলভ করা? এটাকে যদি 2D তে নিয়ে আসেন, জাস্ট সিম্পল, আপনি যদি y ইকুয়াল টু এক্স স্কয়ারের ফর্মুলাতে আসেন, এটাকে আমি ঘুরাই y দিছি ইকুয়াল জাস্ট। টু এক্স স্কয়ার। হ্যাঁ, আপনি এখন x এর ভ্যালু গুলাকে, যে y ইকুয়াল টু এক্স স্কয়ার, x এর ভ্যালু তো এগুলা করলে এই আচ্ছা ফিগারটা আসবে। আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে এখন পারছি। যদি আপনি এর মাঝ দিয়ে একটা লিনিয়ার সেপারেবল লাইন টানেন, দুটা ক্লাস আলাদা হয়ে গেল। এটাতে তো একবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? জি স্যার এখন বুঝতে পারছি, প্যারাবোলা। হ্যাঁ, অন্য বুঝতে অ্যাঙ্গেল পারছেন। থেকে দেখতেছি। হ্যাঁ, ডাইমেনশন হায়ার করলে জিনিসগুলা কিন্তু ভিজুয়ালাইজ করতে খুব সুবিধা হয়, সেপারেশন হয়ে যায় ইজিলি। যেমন এখানে এটা লিনিয়ার দিয়ে সলভ করা সম্ভবই না, কিন্তু আপনি যখন এই যে এখানে জাস্ট y ইকুয়াল টু এক্স স্কয়ার বসালেন, বসিয়ে আপনি 2D একটা প্লট করলেন, দেখেন দুইটা গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেছে, আপনি মাঝ দিয়ে একটা সেপারেট করে দিতে পারছেন লিনিয়ার দিয়েই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। আমি একটু শেষ করি। তো এটা কিন্তু লিনিয়ার দিয়েই সলভ করা যাচ্ছে সহজেই। জাস্ট আমাদের পার্থক্যটা কি হচ্ছে, আমাদের লোয়ার ডাইমেনশন থেকে হায়ার ডাইমেনশনে আমরা নিয়ে আসছি, তাই তো? জি স্যার। এটাই কার্নেলের কাজ। তো এখন এইখানে যে কার্নেল গুলো আপনারা দেখছেন, এক এক কার্নেলের এক এক ইকুয়েশন এবং এক এক ভাবে কাজ করে। দিজ আর কার্নেল। ক্লিয়ার? এখন বলেন কি কোশ্চেন আছে? স্যার আমরা যখন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরে মানগুলা বসাবো, হ্যাঁ, তখন তো এক্স এর সবগুলো ভ্যালু তো পজিটিভ হয়ে যাবে, তখন তো আর জিরোর এই পাশে বাম পাশে থাকবে না, তখন তো জিরো কি আছে এখানে? আছে। না স্যার, ওই যে এখানে আবার ওয়ান ডাইমেনশনে যে নেগেটিভ এবং পজিটিভ ভ্যালু। আপনি বসান না, দেখি বসালে কত হয়। এটা আসে না আসে না সেটা দেখেন। ওই এটা 0, এখানে 0 হবে, সরি এটা ভুল আছে। 0 এখানে আসবে, 0 কিছু এখানে আসবে। এটা একটা এক্সাম্পল দেখানো হয়েছে, কিন্তু স্যার আপনার তাহলে ঠিক আছে স্যার। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, এটা আপনার রিয়েল একেবারে না। আপনি এখানে কি হতে পারে আমি বলি, এই যে 0 আসলে এখানে 0 আসবে, আর সবগুলা কিন্তু এই দিকটাই ওয়াকার করবে। মানে ফিগারটা ঘটবে এরকম যে এই ব্ল্যাক গুলা এই দিকটা থাকবে আর রেড গুলা এই দিকটাই থাকবে। কি তাই তো হবে নাকি? না দেখাবো? জি স্যার, না ঠিক আছে স্যার, বুঝতে পারছি। মানে এইগুলা কাছে থাকবে আর এই রেড গুলা সব দূরে চলে যাবে, আপনি এইভাবে টান দিতে পারবেন একটা। জি স্যার। কি বুঝতে পারছেন? স্যার এটা আমার জাস্ট হচ্ছে একটা লিনিয়ার, বুঝতে পারেন নাই? জি স্যার বুঝতে পারছি।
স্যার লিনিয়ার তখন আমার উনি 3D যেটা পর্যন্ত বলছেন, কাজ করে। আচ্ছা উনি যেটা বলছেন একটু দেখাই, এই তো ব্ল্যাক স্যার ব্ল্যাক প্যারাবোলা গুলা, শেপ হইতে পারে মাঝে। হ্যাঁ ব্লক গুলা এখানে আসবে, ব্ল্যাক গুলা, আর রেড গুলা এই যে দূরে চলে যাবে, কারণ ওগুলোর ভ্যালু তাহলে তো এইভাবে কম। 2টা ক্লাসের মতো হয়ে গেল আর কি। দুইটা ক্লাসের মতো হয়ে গেল, আপনি হচ্ছে মাছ দিয়ে এবার সুন্দরভাবে এই যে টেনে দেবেন, শেষ, হয় না? জি স্যার। এই তো ইজি, জিরো হবে এখানে। উনি ভালো ধরেছেন, আমি খেয়াল করিনি আসলে। কি বোঝা যাচ্ছে আসলে এই এই এসভিএম এই কাজটা করে এবং খুব পপুলার, এবং এই কার্নেল এক একটা এক এক ইকুয়েশন ইউজ করে। তাহলে স্যার আমার লিনিয়ার ইকুয়েশন কাজ করবে 3D পর্যন্ত। লিনিয়ার পলি দিয়ে, লিনিয়ার দিয়ে আহ, তিনটা গ্রুপ পর্যন্ত পসিবিলিটি আছে, প্লাস আরো কিছু করা যায়। আমি হচ্ছে আপনাদেরকে নিউরাল নেটওয়ার্কটা আগে দেখাই, আমি ভেতরের জিনিসগুলো আসলে আপনাদেরকে বলিই নাই। ওইটা বললে এগুলো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনি নিজেই চিন্তা করতে পারবেন কি হচ্ছে। জি স্যার, নেটওয়ার্কে যাই স্যার। এবং আমি নিউরাল নেটওয়ার্কটাই দেখাতে চাচ্ছি এই কারণে, আলটিমেটলি আপনি যখন নিউরাল নেটওয়ার্কের অ্যালগোরিদম গুলো দেখবেন, এগুলো আপনি ফেলে দিবেন সব। কারণটা বলি কিসের জন্য। এখন মনে হতে পারে অনেকে যে কেন এগুলা আমরা করবো না, এত অ্যালগোরিদম ভালো ভালো, এগুলোও খুব ভালো অ্যালগোরিদম। তো ডিপ লার্নিং কেন এত পপুলারিটি পাচ্ছে? পপুলারিটি পাওয়ার কারণ হচ্ছে আমাদের ডেটা সেট এখন, মানে ডেটা সেটের ভলিউম হিউজ, মিলিয়ন মিলিয়ন অফ ডেটা অ্যাভেলেবল। এর থেকে স্যার আরো ভালোই আইসা পড়ছে, এর জন্য এলএলএম ইউজ করা হয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ তো আপনি যখন একটা মিলিয়ন অফ ডেটার উপরে যখন আপনি হচ্ছে ডিপ লার্নিং চালাবেন, ওইটার যা রেজাল্ট দিবে এইসব রেজাল্ট ওর সাথে পাত্তাই পাবে না। এই কারণে ডিপ লার্নিং এর ইফেক্টিভনেসটা খুব বেশি। যেমন একসময় যে সাপোর্ট ভেক্টর মেশিনে প্রচুর কাজ হয়েছে, কিন্তু ডিপ লার্নিং আসার পরে সবগুলো এখন হচ্ছে ডাউন হচ্ছে। অবসোলুট হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা অ্যাবসলিউট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এগুলোতে আমার সময় নষ্ট করে তো খুব একটা লাভ নেই, আমি হচ্ছে ওই দিকটাই যাই। জি স্যার। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি থিমটা। ছোট ডেটা সেটের জন্য দরকার নেই অত বড় জিনিস আনা ডিপ লার্নিং, কিন্তু আসলে মানে ছোট স্যার ডেটা সেট আমার অসংখ্য ডাইমেনশন যদি থাকে তখন আপনি তখন কি আমার করবেন? নিউরাল নেটওয়ার্ক। না, আপনি এখানেও কাজ করতে পারবেন অসংখ্য ডাইমেনশনে, কিন্তু যদি ডেটার পরিমাণ অনেক বেশি হয়ে যায়, ধরেন আপনি 10 লাখ ডেটা নিয়ে কাজ করছেন, তখন ডিপ লার্নিং যে রেজাল্ট দিবে এই সব ট্র্যাডিশনাল অ্যালগোরিদম সে রেজাল্টটা দিতে পারবে না, ওর আশেপাশেই যাবে না। ঠিক আছে, এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। স্যার একটা কোয়েশ্চেন, লিনিয়ার আমি 3 ডাইমেনশন পর্যন্ত ইউজ করতে পারবো, পলি তার থেকে উপরে, তাহলে সিগময়েড আর আরবিএফ মানে এগুলো নন এগুলো তো লিনিয়ার, পলিনোমিয়ালি বলা যায় তাই না স্যার? এগুলো তো মানে আপার ডাইমেনশন। আপার ডাইমেনশন। তাহলে পলি আর সিগময়েড আর বিএফ এর পার্থক্য কি? এগুলার পার্থক্য, প্রত্যেকটা ইকুয়েশন আলাদা, আচ্ছা। প্রত্যেকটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে, ইকুয়েশনের উপরে বেস করে সবগুলা আলাদা আলাদা ভাবে আসলে তার লাইন গুলা ড্র করে। আসলে তো লাইন ড্র করে না, আপনার ওয়েট ঠিকঠাক করে এমন ভাবে করে যেন আসলে তাদের মধ্যে ডিফারেন্সিয়েশনটা হয়। এখানে যেমন একটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার দেখালাম, এটা একটা, এটাকে আরো অনেক ভাবেই করা যেতে পারে, তো এক একজন এক এক ভাবে করছে এবং ওইভাবে নাম দিয়ে রাখছে। আমি যেগুলো দেখাচ্ছি খুব সহজ ভাবে, আসলে এত সহজ ভাবে দেখানো যায় না, খুবই মুশকিল। আমি নিউরাল নেটওয়ার্কটা আপনাদেরকে একবারে ক্লিয়ারলি বুঝাই দেবো, কারণ ওখানে ইকুয়েশন খুবই কম। একটা অ্যালগোরিদম বুঝলে আপনি সবগুলো বুঝতে পারবেন, আর এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যালগোরিদম। এবং আলটিমেটলি ডিপ লার্নিং এ আসার পরে এগুলোর পারফরমেন্স অনেকটা ডাউন হয়ে গেছে, কেন বুঝতেই পারছেন, কেন জি আপনি স্যার। নিজে যখন কাজ করবেন বুঝতে পারবেন। তো ডিপ লার্নিং এর এরকম একটা গোটা বই শেষ করবো আবার, তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যদি মনে করেন এগুলা বলা দরকার, আমি ভেতরে আবার প্রত্যেকটা অ্যালগোরিদমের কিছু বলবো। আমি মোটামুটি ভাবে আপনাদের হচ্ছে কেএনএন এর ভেতরের বিষয়টা কিছুটা বলেছি, এখানে জি আজকে স্যার। সাপোর্ট ভেক্টর মেশিনেরটা বললাম। অন্তত আপনি প্যারামিটার টিউন করার সময় তো কিছুটা বুঝতে পারছেন যে আসলে কি জি কি স্যার। জি প্যারামিটার আমরা স্যার। টিউন করছি, অন্তত ধারণা তো হচ্ছে যে এনাফ। আসলে কি হচ্ছে। হ্যাঁ, প্রফেশনাল লেভেলের জন্য যথেষ্ট। স্যার আমরা এই মডিউলে এই পর্যন্ত যে মডেল ট্রেন করলাম, এটা তো জাস্ট মডেল ট্রেন, মডেল বিল্ডিং না তাই না? আরেকবার বলেন, আমি খেয়াল করি নাই। মানে এই মডিউলে হুম আমরা যে এতগুলা অ্যালগোরিদম দিয়ে ট্রেন করলাম, হুম আহ, এটাকে তো জাস্ট মেশিন লার্নিং এর মডেল ট্রেন করা বোঝায় তাই না? বিল্ড আপ তো করা বলতে পারবো না।
বিল্ড আবার ট্রেনের মধ্যে পার্থক্য কি বলছেন আপনি? বিল্ড করা মানে কি স্যার আমি স্ক্র্যাচ থেকে নতুন অ্যালগোরিদম দিয়ে একটা মডেল ক্রিয়েট করলাম সেটা? না 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 না, আপনি এখানে দেখেন, আমরা তো এখানে কি করছি, আমি আপনার কথা বুঝছি। এখানে আমরা কিন্তু সব লাইব্রেরি গুলাকে ইম্পোর্ট করেছি, তাই না? প্রথমেই এই যে প্রত্যেকটা জায়গায়, জি স্যার। যেমন ধরেন এখানে আমি হচ্ছে এই যে কে নিয়ারেস্ট, কে নেইবার ক্লাসিফায়ার, এখানে সব অ্যালগোরিদম ডেভেলপ করাই আছে। আমি খালি তাকে কল করছি যে কে নেন, তুমি আসো, আমি কিছু প্যারামিটার দিচ্ছি, নেইবারের সাইজ 3, তুমি 3 দিয়ে টিউন করে আমাকে রেজাল্টটা দাও এই ডেটা সেট, সে কিন্তু করে দিচ্ছে, তাই তো? তার মানে তো স্যার সব রেডি আছে, আমি জাস্ট সব রেডি, সেটা ইম্পোর্ট করে ইউজ করতেছি। সব রেডি, হ্যাঁ। আপনি নিজের তাহলে তো অ্যালগোরিদম এটা করা তো বিল্ডিং দরকার হইলো নাই। না। না, আপনি তো নিজে করার দরকার নেই আপনার, আপনি প্রফেশনালি কাজ করবেন, কেন করবেন? তারা আপনাকে রেডি করে দিচ্ছে, আপনার কোন প্যারামিটার টিউন করলে কি রেজাল্ট আসছে আপনি চেক করে, আপনার তো দরকার ইনপুট আর কত ভালো আউটপুট দিবেন। আপনার তো ভেতরের অ্যানালাইসিস করার দরকার নেই অ্যালগরিদমের ভেতরে, যদি করেন তাহলে রিসার্চের দিকে আসতে হবে। তাহলে আমি যদি নতুন কোন অ্যালগোরিদম মানে নিজে ক্রিয়েট করতে পারি তখন আপনাকে কোড লিখতে হবে পুরা, একবার স্ক্র্যাচ স্ক্র্যাচ থেকে। থেকে, অবশ্যই, তখন ওইটা মডেল বিল্ড বলা যাবে। অবশ্যই, ঠিক আছে। জি আমরা স্যার। কিন্তু এই পাইথনের এটাই সুবিধা, পাইথন কেন এত পপুলার, পাইথনের হিউজ পরিমাণ লাইব্রেরি আছে, আপনি লাইব্রেরিকে ইম্পোর্ট করছেন, কাজ করছেন। যেমন আপনি এই যে স্ক্যাটার ম্যাট্রিক্স, শুধু ডাকছেন, ডাটা দিচ্ছেন, প্লট করছেন। আপনি এটা স্ক্যাটার ম্যাট্রিক্স এর এই প্লটটা তৈরি করেন দেখি, পাইথনে কতক্ষণ সময় লাগে, কোড লিখতে হবে ফুললি আপনার কয়েকশো লাইনের, বোঝা গেল? জি স্যার। এই জন্যই পাইথন পপুলার, পাইথনের লাইব্রেরি হিউজ পরিমাণে আছে, এবং এই লাইব্রেরি গুলো কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট করছে। তা আপনি একটা কোড যখন লিখবেন, এত তো কাজ করতে পারবেন না আসলে, তাই না? অত তো আপডেট করা সম্ভব না, ওই জন্য পারফরমেন্সও ভালো আসে না তাদের মতো। স্যার তাদের বিল্ট ইন লাইব্রেরি অনেক। আমরা পাইথনের সব তো বিল্ট ইন ইউজ করছি, এসকে লার্ন ইউজ করছি, আমাদের এই যে ট্র্যাডিশনাল অ্যালগোরিদমের জন্য এসকে লার্ন ইউজ করা হয়। তাহলে স্যার যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তারা হুম, বিল্ড করে? তারা বিল্ড করে না, তারা হচ্ছে এই যে এখান থেকে নিয়ে আসে, এইভাবে নিয়ে আসে, এভাবে নিয়ে আসে, তাহলে ইম্পোর্ট তো করে। স্যার যে কেউই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে যেত। হ্যাঁ, আরেকবার বলেন। তাহলে তো স্যার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যে কেউই হইতে পারে। হ্যাঁ, যে কেউ কাজ করতে পারে তো, এ তো অসম্ভব কিছু না, এটা সিম্পল। আপনি যদি মনে করে থাকেন সে পুরো নিজের মতো করে কোড লিখছে, এটা কেউ করে না। এটা করলে সে তো আউটপুটই দিতে পারবে না। যেমন এই যে এই কোড গুলা, আমি চিন্তা করেন আপনাদেরকে কত দ্রুত রান করে দেখাচ্ছি 15 মিনিটের মধ্যে, এটা করতে আর 15 দিনেও হবে না, এটা এটা হলো 1.5 বছর লেগে যাবে। জি স্যার। প্রত্যেকটা স্ক্রেচ থেকে এভাবে রেডি করা তো দরকার নাই, তাই না? আপনার তো আউটপুট দরকার। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে আমাদের, তাহলে আমরা দুইটা অ্যালগোরিদম মোটামুটি দেখলাম, মানে এই বইয়ে যা ছিল মোটামুটি আমরা সব ক্লিয়ার করে ফেলছি, এই বই আর কিছু নাই। আর আমার যেটা ধারণা, আপনারা যদি এই বইটা আমি যা পড়ালাম সেটা যদি মোটামুটি ভাবে একটু দেখেন, বুঝে, আমি যতখানি বুঝিয়েছি বা আপনারা যতখানি বুঝতে পেরেছেন, এটা করতে পারলে আপনি ট্র্যাডিশনাল যে অ্যালগোরিদম গুলো, এগুলো কিন্তু ট্র্যাডিশনালের একেবারে টপ গ্রেডেড অ্যালগোরিদম। আপনি যে কোনো প্রবলেম, সেটা ক্লাসিফিকেশন হোক বা রিগ্রেশন হোক, আপনি সেটা সলভ করতে পারবেন। যারা ক্লাস করেছেন ঠিক মতো, আমার মনে হয় সমস্যার কথা না। তারপরেও যেহেতু প্রথমবার করছেন, কিছু কনসেপশন থাকতে পারে, মিসক্লাসিফিকেশন কিছু থাকতে পারে, মিসকনসেপশন থাকতে পারে। যেমন একজন আমাকে কয়েকবার কোশ্চেন করছেন যে স্যার একটা জিনিস দেখে আমি ক্লাসিফিকেশন আর রিগ্রেশন কি করে বুঝবো। এটা কিন্তু আসলে খুব কমন কোশ্চেন। আসলে এটা বিষয় হচ্ছে যে কি চাওয়া হচ্ছে তার উপরে বেস করে আসলে বুঝতে হবে। তো আমি আপনাদের একটা প্রবলেম এখন দিব, সেটা পরীক্ষার জন্য একটু খেয়াল করেন। আমি ওনার দিকে খেয়াল করে এটা মোটামুটি রেডি করেছি, সেটা হলো যে একটা ডেটা সেটেই আমি হচ্ছে ক্লাসিফিকেশনে চালাবো, রিগ্রেশনে চালাবো। আপনারা সবাই ক্লাসরুমে চলে যান, আমি একটু আপলোড করে দিচ্ছি। এটা কি স্যার যে 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 যার মতো করে বেছে নিবে? না, দুটাই করতে হবে সবাইকেই। যে যার মতো বেছে নিলে কাজ হবে না, দুটাই করতে হবে সবাইকে, একটু খেয়াল করেন, আমি তো সময় দিচ্ছি কালকে। আপনারা ক্লাসরুমে চলে যান, আমি ওখানে কোশ্চেনটা আপলোড করে দিচ্ছি। That's 5
স্যার আমার একটা ক্লাস শুরু হবে, আমি কি বাকিটা রেকর্ডিং দেখে বুঝে নিতে পারবো? অসুবিধা নেই, বুঝতে পারবেন, আর বেশি কিছু নাই। আর আমরা আচ্ছা বেশিক্ষণ স্যার, ক্লাসও থ্যাংক ইউ করবো না, স্যার। আমাদের শেষের দিকে। হ্যাঁ, দেখুন। স্যার আসসালামু আলাইকুম। একটু, আমি একটু এটা ঠিক করি। আমি দুটো ফিগার দিয়ে দিলাম আপনাদের, আর কোশ্চেনটা একটু দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। দেখেন, আমি হচ্ছে ব্যাচ 6-এ আপলোড করে দিলাম। স্যার কোশ্চেন গুলো স্যার ব্যাচ 5-এ আসেনি। ব্যাচ 5 এখনো দিতে পারিনি, দিচ্ছি। খেয়াল করেন, আমি একটু শেয়ার দিচ্ছি, আপনারা একটু দেখেন। সেটা হলো এইটা, দেখেন এখানে আপনাদের এই যে এভাবে ভেঙে গেল, মুশকিল তো।
আচ্ছা ভাঙ্গুক, এভাবে ভেঙে গেছে, আমি হচ্ছে এটা দেখে বোঝাই, ঠিক করতে হবে। ওয়াইন কোয়ালিটি ডাটা সেট, এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, consist of various chemical properties of wine and quality ranking, making it suitable for predicting wine quality based on chemical attributes. First 11 columns define the physiological properties of wine and 12th column indicates the quality of wine. এই ডেটা সেটের 12টা টোটাল কলাম, এই 12টা কলামের মধ্যে কটা দেখেন তো, 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা কিছু না, এটা হলো জাস্ট ইন্ডেক্সিং, এটা কিন্তু কোনো কলামের অংশ নয়। হ্যাঁ, এটা আপনার কাজ করার সময় ডিলিট করে ফেলবেন, এখানে ড্রপ কতগুলো আছে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, দিলে হবে এটা এই কলামটা। এটা ডিলিট করে দিবেন, 1597টা টোটাল ভ্যালু, মানে 98টা, এটা ডিলিট করে ফেলতে হবে কিন্তু। আবার এটা কিন্তু ডেটা সেটের অংশ না, ডেটা সেটের অংশ হচ্ছে এটা। মোট স্যার ওই যে 12টা ফিক কলাম আছে। প্রথম যে ক্যাপশন গুলা, যেমন স্যার হেডিং এ ফিক্সড অ্যাসিড ওগুলা বড়টাই আপনি ডিলিট করবেন। ডিলিট না করলে তো ঠিক এখন আছে। দেখেন, এখানে 11টা কলাম একটা ওয়াইনের কোয়ালিটি ডিটারমাইন করে। ধরেন যার ভ্যালু এগুলা, সেই ওয়াইনের কোয়ালিটি 10-এর মধ্যে 5, যার ভ্যালু হচ্ছে এগুলা তার হচ্ছে 6, বোঝা গেল? যার ভ্যালু হচ্ছে এগুলা তার কোয়ালিটি হচ্ছে 7, এভাবে। এখন এখানে যে 11টা ভ্যালু আছে, এটা ফিজিওলজিক্যাল প্রপার্টি অফ দ্য ওয়াইন। এখন ওয়াইনের ডেটা সেটের ডিসক্রিপশন যেটা, সেটা কিন্তু আপনাদের আমি দিয়ে রাখছি, এই যে এখানে অ্যাটাচমেন্টে, এই যে ওয়াইন কোয়ালিটি ডেটা সেট ডিসক্রিপশন কি আছে এখানে দেখাই আপনাদের। এই যে 12টা যে কলাম, তার মধ্যে 11টা ফিক্সড অ্যাসিডিটি, মানে তার কোয়ালিটি অ্যাসিডিটি কি রকম আছে, আমি অত বুঝি না এই বিষয়ে। ভোলাটাইল অ্যাসিডিটি, ক্রিটিক অ্যাসিড, মানে বুঝতেই পাচ্ছেন, সুগারের লেভেল, এরকম বহু জিনিস আছে, সালফার ডাইঅক্সাইড, ইনগ্রেডিয়েন্ট গুলা মনে হয় হবে স্যার। হ্যাঁ, ইনগ্রেডিয়েন্ট গুলার কি অবস্থা, তার মেজারমেন্ট, পিএইচ, সালফেটস, অ্যালকোহল, এই 11টা হচ্ছে তার কোয়ালিটি, মানে তার মেজারমেন্ট প্যারামিটার। এবং এই 11টার উপরে বেস করে আপনার কোয়ালিটি ডিটারমাইন করা হচ্ছে 12 নম্বর কলামে, এইটাতে। এবং এখানে কোয়ালিটি কি বলা হচ্ছে, 0 থেকে 10 পর্যন্ত হতে পারে, represents the sensory quality of the wine as evaluated by expert, often the targeted variable for predictive models. তার মানে কি বোঝাচ্ছে, এখানে 11টা কলাম দিয়ে আমরা হচ্ছে এইখানে ওয়াইনটার কোয়ালিটি ডিটারমাইন করতে পারি। এখানে এটা কি ক্লাসিফিকেশন হবে না রিগ্রেশন হবে বলেন? কি হবে? এখানে আমরা কি বললাম, এই কলামে কত ধরনের ভ্যালু থাকতে পারে? স্যার এখানে 10টা ভ্যালু আছে, তাহলে 10 10 ধরন আছে। 10 ধরনের, তাহলে আমরা হচ্ছে এটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন মাল্টি বলতে ক্লাস পারি না? স্যার, মাল্টি জি স্যার। এটা হলো তাহলে মাল্টি ক্লাস প্রবলেম। আবার যদি আমি বলি, আমি একটা নতুন প্যারামিটার দিলাম, এই 11টার একটা নতুন ভ্যালু দিলাম, আমি বললাম এটা কত কাছাকাছি যায়, সেটা কি বের করা যাবে না? যেমন হলো ধরেন 5.5 হতেই তো পারে, পারে স্যার, হতে পারে। দিস ইজ রিগ্রেশন। তার মানে এটা দিয়ে ক্লাসিফিকেশনও করা যায়, রিগ্রেশনও করা যেতে পারে। কি যাবে না যাবে না? যাবে স্যার। যাবে স্যার। যখন ক্লাসিফিকেশন হবে, তখন আপনি যখন একটা নতুন ভ্যালু দিবেন, সেই ভ্যালুটা কোন গ্রুপের মধ্যে পড়ে সেটা দিতে হবে। আর রিগ্রেশন যখন হবে, তখন যেই ভ্যালুটা দিলেন সেইটা কোন ভ্যালুর কত কাছাকাছি যায় সেই ভ্যালুটা আপনাকে দিতে হবে। তার মানে এটা দিয়ে আমরা ক্লাসিফিকেশনও করতে পারি, রিগ্রেশনও করতে পারি। এখন দেখেন, আমি আপনাদের যে প্রবলেমটা দিয়েছি এখানে লেখা আছে, ভেঙে গেছে এটা। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু বলা আছে, একটু খেয়াল করেন, এই যে বলা আছে ফার্স্ট 11 কলামস আর ইনপুট, এই যে physiochemical properties, and 12th column indicates the quality of the wine. You have to develop, দুইটা কাজ করতে হবে, মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন অ্যালগোরিদম and দুইয়ে রিগ্রেশন অ্যালগোরিদম to maintain and consider the following properties.
কি এই প্রত্যেকটার ক্ষেত্রে মাল্টি ক্লাসের ক্ষেত্রেও এবং রিগ্রেশনের ক্ষেত্রেও করতে হবে একইভাবে। আপনি প্রি প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করবেন, ফিচার সিলেকশন টেকনিক অ্যাপ্লাই করবেন, কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন করবেন, স্পট চেক করবেন লিনিয়ার নন লিনিয়ার এবং ইনসেম্বল টেকনিক দিয়ে। তারপরে আপনি হচ্ছে সব থেকে ভালো যেগুলো পাইলেন সেটার প্যারামিটার টিউনিং করবেন। তারপরে যা যা রেজাল্ট পাইলেন সবগুলা রিপোর্ট আকারে আপনাকে দিতে হবে উইথ পারফরমেন্স ম্যাট্রিক্স। বোঝা গেল? তার মানে যা যা করেছিলাম এইখানে সবগুলাই কিন্তু চলে আসছে, তাই না? না আসে নাই? আসছে স্যার। আসছে? জি গোটা স্যার। বইয়ে যা যা পড়েছিলাম সবই কিন্তু চলে আসছে। এবং আলটিমেটলি আপনাকে এই কাজগুলো সাধারণত প্রজেক্টে করতে হয়। এর বুঝতে কোনো অসুবিধা কারো? বুঝতে অসুবিধা থাকলে আমাকে বলতে পারেন। বুঝতে অসুবিধা আছে কারো? ঠিক করে দিই, এটা কেমন লাগছে দেখতে, বুঝতে অসুবিধা হবে। কি কোনো সমস্যা বুঝতে নাকি কঠিন হয়ে গেল খুব প্রবলেম? স্যার চেষ্টা করি স্যার, কঠিন হলে তো আসেনি স্যার। ঠিক আছে, অসুবিধা নেই, শুরু তো করেন, ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এটা কবে জমা দেবেন? আপনাদেরকে কিভাবে জমা দিতে হবে রিপোর্টটা বলেন? তো এখানে তো অ্যাসাইন করে দুইটা, দিয়েছেন, এখানে জমা দিতে পারবো, দিয়ে দিন হ্যাঁ স্যার। এখানেই জমা দিবেন, পিডিএফ ফাইল করে দিবেন, পিডিএফ ফাইল করে। একটা পিডিএফ এর মধ্যে প্রথমে আপনি লিখবেন হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন প্রবলেম, তার মধ্যে আপনি এগুলো সব করবেন, করে সবগুলা রিপোর্ট কিভাবে হচ্ছে না হচ্ছে সবগুলো দেখাবেন বইয়ের মতো করে, কোডিং সহ। আর এখানে হচ্ছে রিগ্রেশন অ্যালগরিদম দেখাবেন। মানে দুইটা রিপোর্ট হবে কিন্তু রিপোর্ট একটা পিডিএফ এর মধ্যে। এবং পিডিএফ এর নামটা কিভাবে লিখবেন আমি একটু বলি। পিডিএফ এর নামটা হবে আপনার ব্যাচ আইডি, মানে ব্যাচ আন্ডারস্কোর আপনার রোল আইডি লিখলাম, ব্যাচ রোল, তারপরে হচ্ছে আপনার ডট পিডিএফ। বোঝা গেল? আপনার ব্যাচ যদি হয় 5, তারপরে রোল যদি হয় 10, তারপরে আপনার নাম হচ্ছে ধরলাম রহিম, তাহলে এটা এভাবে আমি যখন ডাউনলোড করলে বুঝতে পারি কে কে সাবমিট করেছেন। ক্লিয়ার? ক্লিয়ার। এই হলো টোটাল বিষয়। আপনারা তাহলে এইভাবে কাজগুলো করতে হবে। এখন বলেন কোনো কোয়েরি থাকলে। জমা দেবেন কবে? জমা দিবেন কবে বলেন? স্যার আগামী রবিবার দিন দেন স্যার। এত দেরি কেন? এত দেরি কেন? স্যার একটু সময় দিতে হবে স্যার, আসলে আপডেট দিন আমরা সময় জমা দিন দিই স্যার, নতুন তো আমরা বিষয়টা, হয়তো সময় লাগবে একটু। ঠিক আছে, আমি দেখি। আপনাদের আজকে শনিবার না? ঠিক আছে, দেন, অসুবিধা নেই। 8 তারিখে দিবেন তাই তো? জি স্যার, 8 তারিখে স্যার। হ্যাঁ, 8 তারিখ মানে শনিবার পর্যন্ত দিয়ে রাখলাম। আচ্ছা, 8 তারিখ পর্যন্ত দিয়ে রাখলাম, 8 8 তারিখের মধ্যে তারিখ। জমা দিবেন। ঠিক আছে? জি জি স্যার। 8 তারিখ, 8 তারিখের মধ্যে এটা জমা দেবেন। আপনারা একজন আরেকজনের সাথে আলোচনা করতে পারেন, কিন্তু কেউ কপি পেস্ট করা যাবে না, ঠিক আছে? শেখার জন্য আলোচনা করতে পারবেন, বাট কপি করার সুযোগ নাই। 8 তারিখ ডেট দিলাম। ওকে, এখন বলেন কোনো কোয়েরি থাকলে, না হলে আজকের ক্লাস শেষ করব। আমাদের কি স্যার কালকে থেকে ক্লাস হবে স্যার, নাকি প্রজেক্টের আগ পর্যন্ত ক্লাস হবে না? না না না, ক্লাস হবে, ক্লাস চলতে থাকবে। দেখেন আমি বললাম এখানে হচ্ছে আপনার কোশ্চেনটা লেখা আছে, এখানে হচ্ছে ডেটা সেট সম্পর্কে আইডিয়া দেওয়া আছে, আর এটা হচ্ছে ডেটা সেট। আর আমরা ক্লাস কালকে একটা করব, 4 তারিখ, নাকি কাল ব্রেক দিই, পরশুদিন থেকে করি। আমরা হচ্ছে বৃহস্পতিবার মানে পরশুদিন ক্লাস করব 2টার সময়।
ঠিক আছে, আমরা প্রি প্রসেসিং এর আইডিয়া গুলো ইউজ করব। 5 তারিখে আসেন, ওকে? জি স্যার। জি স্যার। জি স্যার 5 তারিখ 2টায় ক্লাস হবে। আপনাদের ব্যাচে যারা সিআর আছেন একটু গ্রুপে পোস্ট করে দিন, অন্যদের জন্য সুবিধা হয়। ঠিক আছে, আপনাদের ক্লাস তাহলে হচ্ছে পরশুদিন বুধবার 2টায়, আর আমাদের লাস্ট ডেট হলো এর জমা দেওয়ার 8 তারিখ। তাহলে পরশুদিন আপনারা ক্লাসে আসছেন, ওকে? আর কিছু না থাকলে আজকে আমরা শেষ করতে যাচ্ছি। ঠিক আছে, শেষ করব না আর কিছু বলবেন? স্যার এখানে কি স্ট্যাটিক্যাল যে টেকনিক গুলো কি দেখাইতে হবে? আপনি যেভাবে পারেন, এতে আপনার এক্সাম, আপনি যেভাবে দেখাবেন এইভাবে আপনার মার্কস আসবে। আপনি যত ডিপলি দেখাবেন আপনার মার্কস তত বেশি আসবে। ঠিক ঠিক আছে, আছে। আর কোনো কোয়েরি আছে কারো? স্ক্রিনশট গুলো নিয়ে পিডিএফ করলে তাহলে হবে না স্যার? আপনি ওয়ার্ড ফাইল করবেন, করে পিডিএফ করবেন। আচ্ছা ওয়ার্ড ঠিক আছে। ফাইলের মধ্যে স্ক্রিনশট নিয়ে পিডিএফ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছিলাম। হুম, ঠিক আছে, তাহলে শেষ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, দেখা হবে পরশুদিন। হ্যাঁ, সিআররা একটু গ্রুপে পোস্ট দিয়ে দিন, পরশুদিন ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।